হ্যালো, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আজাদ স্যার এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে ভিডিও আপলোড করলে হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ইউটিউব একাডেমিক চ্যানেল। সবাইকে আমার ইউটিউব একাডেমিক চ্যানেলে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর অঙ্কের উপর একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি দশম শ্রেণীর সিলেবাসের শেষের দিকে আছে। সেই বিষয়টি নতুন বিষয়, ছাত্রছাত্রীদের কাছে নতুন বিষয়, মনোযোগ দিয়ে দেখবে। ত্রিকোণমিতি, এই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনায় আসছি। তো আলোচনা শুরু করার আগে আবারও আমি বলছি, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন প্রেস করবে। এরকম নতুন নতুন বিষয় নিয়ে আমি আবারও আসব তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাও বা সবার আগে তোমরা ইনফর্মড হও। তার জন্য বেল বাটন প্রেস করে রাখবে। ঠিক আছে, এবার আমরা বিষয়ে আসি। ধরো এই একটি ত্রিভুজ আছে, আমি এখানে এ থেকে লম্ব টেনেছি। তো এই কোণটি স্বভাবতই 90 ডিগ্রি। তাহলে এই কোণটি যদি 90 ডিগ্রি হয়, তাহলে এ ও বি ত্রিভুজটিকে আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ বাদ দিয়ে বাকি দুটো কোণ স্বভাবতই সূক্ষ্মকোণ। কারণ তোমরা জানো সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা কম তাদের সূক্ষ্মকোণ বলে। তো দেখা গেছে যে সমকোণী ত্রিভুজে নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে লম্ব এবং অতিভুজ বা লম্ব এবং ভূমি বা ভূমি এবং অতিভুজ, এদের যে অনুপাত, সবসময় অনুপাতগুলোর মান ধ্রুবক হয়। আর ধ্রুবক কথার অর্থ কি? যেখানে কোনো রাশির মানের পরিবর্তন হয় না, যে রাশি পরিবর্তনশীল নয় তাকে ধ্রুবক বলে, আর যারা পরিবর্তনশীল তাকে চলরাশি বা ভ্যারিয়েবল বলে, আর ধ্রুবককে ইংলিশে কনস্ট্যান্ট বলে। তো এই প্রসঙ্গে একটি কথা বলি, যদি কোনো সূক্ষ্মকোণকে আমরা কনসিডার করি, আমি ধরো এখানে এ ও বি কোণকে কনসিডার করলাম। তো আমাদের একটি কনভেনশনাল রুল আছে, কোনো সূক্ষ্মকোণকে কনসিডার করলে তার বিপরীত বাহুটিকে বলা হয় লম্ব, অর্থাৎ এখানে লম্ব কোণটি এ বি, আর তার সংলগ্ন বাহুটিকে বলা হয় ভূমি। এটি কনভেনশনাল রুল, ভূমি বা বেস। আর এটি হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার। আর সমকোণের বিপরীত বাহুকে যে অতিভুজ বলে, সম্ভবত সেটা তোমরা জানো, এটার নাম অতিভুজ বা হাইপোটেনিউস। আবারও বলছি, কোনো সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে এখানে অতিভুজ কোণটি? ও এ বাহুটি অতিভুজ। এবং কোনো একটি সূক্ষ্মকোণকে, এখানে দুটি সূক্ষ্মকোণ আছে, যে কোনো একটি সূক্ষ্মকোণকে আমি যদি কনসিডার করি, তাহলে সেই সূক্ষ্মকোণের সাপেক্ষে তার বিপরীত বাহুটিকে বলা হয় লম্ব, আর তার সঙ্গে সংলগ্ন বাহুটিকে বলা হয় ভূমি, আর অপর সংলগ্ন বাহুটি তো অতিভুজ। তাহলে এই বিষয়টি মাথায় রাখবে, সমকোণী ত্রিভুজে আমরা কাকে বলছি লম্ব, কাকে বলছি ভূমি, কাকে বলছি অতিভুজ। এবার আমি আসি ত্রিকোণমিতির ভাষা শুরু হওয়ার আগে আবার একটুখানি চিত্রটি আমি পরিষ্কার করে নিচ্ছি। কোনো একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে, সূক্ষ্মকোণ মানে এই ও কোণটিকে আমি পরিবর্তন করছি না, এর সাপেক্ষে এই ত্রিভুজটির অতিভুজ, অতিভুজ এবং লম্ব, অথবা অতিভুজ এবং ভূমি, অথবা লম্ব ভূমি, এদের মধ্যে যে অনুপাত, সেই অনুপাত সর্বদাই ধ্রুবক। এটি জ্যামিতিকভাবে প্রমাণ করা যায় বা দেখা গেছে। বিষয়টি কীরকম? সাপোজ এই মুহূর্তে যে কোণটি আছে তার সাপেক্ষে এই এবি লম্ব হচ্ছে 4 সেন্টিমিটার। তখন আমি পরিমাপ করে দেখলাম অতিভুজ হচ্ছে 8 সেন্টিমিটার। ধরলাম এটা 30 ডিগ্রি কোণ বা যে কোনো ফিক্সড কোণ। তাহলে এই মুহূর্তে অতিভুজ লম্ব হচ্ছে এবি বাই অতিভুজ হচ্ছে ও এ। এই অনুপাত কত হচ্ছে আমার? 4/8, অর্থাৎ হচ্ছে হাফ। আমি কি করলাম? এই লম্বটিকে একটু বাড়িয়ে নিলাম, 5 সেন্টিমিটার করে বানালাম। কথার কথা, 5 সেন্টিমিটার বানালাম। যখনই আমার এই লম্ব 5 সেন্টিমিটার হবে, তোমরা দেখতেই পাচ্ছ অতিভুজের দৈর্ঘ্য কিন্তু বেড়ে গেছে। ধরলাম এখন আমার পজিশন পি কিউ, তখন অতিভুজ দেখা গেছে ওপি অতিভুজ হয়ে গেছে 10 সেন্টিমিটার। লম্ব পি কিউ কত হলো? কত বানালাম? 5 সেন্টিমিটার।
সুতরাং এবারও তোমরা অনুপাত করে দেখো, লম্ব পি কিউ বাই অতিভুজ ওপি ইকুয়াল টু 5/10 ইকুয়াল টু হাফ। তার মানে সংখ্যা দুটো কি আসছে? ধ্রুবক। এদের অনুপাত কি আসছে? ধ্রুবক। আবারও বাড়িয়ে নাও, এখানে যদি আমি লম্ব বাড়িয়ে নেই অতিভুজ বড় হয়ে যাবে। এভাবে ভূমির সঙ্গে অতিভুজ আর লম্বর সঙ্গে ভূমি এই অনুপাতগুলি সর্বদাই ধ্রুবক হয়। এই ধ্রুবক যে অনুপাত হলো, সেই অনুপাতগুলো ত্রিকোণমিতির ভাষায় কতগুলো নাম দেওয়া হয়েছে। প্রথম নামটি হচ্ছে, আমি যখন লম্বের সঙ্গে অতিভুজের অনুপাত নির্ণয় করব, সেই লম্ব আর অতিভুজের অনুপাত এটিকে নাম দেওয়া হয়েছে। আমি এই নির্দিষ্ট কোণটি যদি আমি থিটা নাম দিই, এখন কথা হলো থিটা কি? কিছু চিহ্ন আছে অঙ্কে যাদের নির্দিষ্ট নাম আছে, যেগুলো আমরা ত্রিকোণমিতিতে ব্যবহার করি। তার প্রথম যেটা হচ্ছে থিটা, চিহ্নটি এইরকম, মাঝখানে না, মাথার দিকে এরকম একটু পেঁচানো থাকবে, যাকে বলা হয় থিটা, উচ্চারণ থিটা। তাহলে আমি সূক্ষ্মকোণটিকে যদি থিটা নাম দিই, তাহলে এই নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে লম্ব এবং অতিভুজের অনুপাত, লম্ব এবং অতিভুজের যে অনুপাত, অর্থাৎ এবি বাই ওএ, এই অনুপাতের নাম দেওয়া হয়েছে সাইন অফ থিটা। কথাটির অর্থ হচ্ছে থিটা কোণের সাইন মানে হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাত, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, চিত্র অনুযায়ী এবি বাই ওএ ইকুয়াল টু সাইন অফ থিটা। একে সংক্ষেপে আমরা লিখি সাইন থিটা। প্রসঙ্গক্রমে বলি, দেখতে মনে হচ্ছে SIN থিটা, সিন থিটা অনেকে বলে, সিন থিটা বলবে না, সাইন থিটা। তো পুরো নাম সাইন অফ থিটা। এবার লম্বের সঙ্গে আমি অতিভুজের অনুপাত করলাম, তেমনি ভূমির সঙ্গে যদি অতিভুজ করি, এই অনুপাতটিও ধ্রুবক হবে। আমাদের ভূমি কি আছে এখানে? ভূমি হচ্ছে ওবি, অতিভুজ কি? ওএ। এই অনুপাতের নাম দেওয়া হয়েছে কোসাইন অফ থিটা, যাকে সংক্ষেপে বলা হয় কস থিটা। তো আমি অতিভুজ দুবার ব্যবহার করলাম। আর কার মধ্যে অনুপাত হতে পারে? লম্ব এবং ভূমি। তো লম্ব বাই ভূমি, এই যে অনুপাত, লম্ব মানে আমার এবি বাই ভূমি মানে আমার ওবি, এর নাম দেওয়া হয়েছে ট্যানজেন্ট অফ থিটা। সংক্ষেপে লিখবো আমি কি? ট্যান থিটা। প্রসঙ্গক্রমে বলি, সাইন, কজ, ট্যান, এই যে তিনটি নতুন ভাষা শিখলাম ত্রিকোণমিতির। আমার আজকের ত্রিকোণমিতির ভাষা প্রথম শুরু হলো। এই ভাষাগুলোর মধ্যে প্রথম অক্ষরগুলো কখনো বড় হাতের হয় না, সাধারণত ছোট হাতেরই লেখা হয়। তো যাই হোক, যারা ইংলিশ মিডিয়াম দেখছো তাদের জন্য বলছি আবারও, লম্বকে পারপেন্ডিকুলার পি বলে, অতিভুজকে হাইপোটেনুস এইচ বলে, ভূমিকে বেস বি বলে। তাহলে এখানে লম্ব মানে পি বাই কত হবে? এখানে এইচ। এখানে ভূমি মানে কি? বি বাই কত? এইচ। আর লম্ব মানে আবার পি, ভূমি মানে বেস বি। এই হলো অনুপাতগুলো। তো আমরা এই তিনটে ভাষা শিখলাম। এর আবার বিপরীত ক্রমের ভাষা আছে, আমি এক্ষুনি বলছি। সে বিপরীত ক্রমের ভাষা কি? লম্ব বাই অতিভুজ যদি সাইন থিটা হয়, তার বিপরীত অনুপাতটার নাম আছে কি? কোসেক থিটা। কোসেকান্ট অফ থিটা, পুরো কথাটা লিখছি না, তাকে সংক্ষেপে বলা হচ্ছে কোসেক থিটা। তাহলে কোসেক থিটা মানে হচ্ছে সাইনের বিপরীত অনুপাত, অর্থাৎ এখানে হবে কি? অতিভুজ বাই লম্ব। আর কজের বিপরীত যে ভাষা, তার নাম হলো সেকান্ট অফ থিটা, তাকে সংক্ষেপে বলা হয় সেক থিটা। সেকান্ট অফ থিটা কজের বিপরীত। তাহলে এবার অনুপাত আমি কি লিখবো? অতিভুজ মানে হাইপোটেনুস বাই ভূমি মানে বেস। আর ট্যানের বিপরীত ভাষা হচ্ছে, ট্যানের বিপরীত অনুপাতকে যে নাম দেওয়া হয়েছে তার নাম কোট্যানজেন্ট অফ থিটা। কোট্যানজেন্ট অর্থাৎ সংক্ষেপে বলি কট থিটা। তাহলে কট থিটা হচ্ছে ট্যানের বিপরীত। ট্যান ছিল লম্ব বাই ভূমি, কট হবে কি? ভূমি মানে বেস বাই লম্ব মানে পারপেন্ডিকুলার। এই যে ছটি ভাষা আমরা শিখলাম, এই ছটি ভাষার উপর ভিত্তি করে ত্রিকোণমিতির সমস্ত অঙ্ক হবে।
তোমরা শুধু 10 না 11, 12 বা আরও উঁচু ক্লাসে পাবে। তাহলে মূল ভাষা এই ছটি ভাষা শিখতে গেলে আমাকে সিকোয়েন্সগুলো মনে রাখতে হবে, কার পরে কার নাম আসে। আর মনে রাখার আমি বুদ্ধি বলছি। তো সাইন যদি আমি মনে রাখতে পারি, সাইনের বিপরীত কসেক, সেটা আমাকে সাইন যা মনে রাখবো তাকে উল্টিয়ে দেব। কজ মনে রাখতে পারলে কজের বিপরীত সেক, এই কটি মনে রাখতে পারলে কজ থেকে আমি সেক বলতে পারবো। কজ যে অনুপাত, সেক হচ্ছে তার বিপরীত অনুপাত। ট্যান যদি মনে রাখতে পারি, ট্যানের বিপরীত যে কট বা ট্যানের অনুপাতকে উল্টিয়ে দিলে কট পাবো। তো এই ভাষাগুলো মনে রাখার জন্য একটি ইংলিশে ডায়লগ আছে। এতক্ষণ ত্রিকোণমিতির ভাষা হিসাবে যে 6টি নাম শিখলে, তার বেসিক তো প্রথম 3টে, সেই 3টেকে মনে রাখার জন্য একটি ইংলিশ ডায়লগ আছে। আমি এই ডায়লগ দিয়ে মনে রাখার একটু বুদ্ধি বলে দিই। এখানে আমি ইংলিশ ডায়লগটি লিখেছি, সাম পিপল হ্যাড কার্লি ব্ল্যাক হেয়ার টার্নড পার্টলি ব্রাউন। অর্থাৎ কিছু লোকের কোঁকড়ানো কালো চুল ছিল, তার মধ্যে কিছু অংশ ব্রাউন হয়ে গেছে। এখানে টোটাল 9টি ওয়ার্ড আছে। ওয়ার্ডের যদি প্রথম অক্ষরগুলো ফলো করি তাহলে আমাদের ওই প্রথম বেসিক 3টি ভাষা আসবে। সাম পিপলের এস নিলাম, নিয়ে নাম্বার 1 এস থেকে পেলাম সাইন থিটা। সাইন থিটা পিপল হ্যাড, পি মানে পারপেন্ডিকুলার, এই যে পারপেন্ডিকুলার বা লম্ব। হ্যাডের এইচ নিলাম হাইপোটেনুস, অর্থাৎ লম্ব, বাই কি পেলাম অতিভুজ। 2 নম্বর, এই 3টে ওয়ার্ড মিলে যে প্রথম পার্ট সেখান থেকে আমার হয়ে গেল। 2 নম্বরে কার্লি ব্ল্যাক হেয়ার, কার্লির সি নিলাম, সি নিলে হচ্ছে আমার কস থিটা। ব্ল্যাকের বি মানে হলো বেস বা ভূমি। হেয়ারের এইচ নিলাম, যাকে হাইপোটেনুস বলেছি, অর্থাৎ কি অতিভুজ। 3 নম্বর টার্নড পার্টলি ব্রাউন, টার্নডের টি নিলাম, টি মানে ট্যান থিটা। পার্টলির পি নিলাম, পার্টলির পি মানে লম্ব, পারপেন্ডিকুলার থেকে লম্ব। ব্রাউনের বি মানে বেস, হচ্ছে ভূমি। এবার তোমরা আগেরটার সঙ্গে মিলিয়ে দেখো, মিলে গেল। মনে রাখার জন্য এই ডায়লগটি অনেকেই মনে রাখে, কিন্তু তোমাদের তো সবসময় ও এ বি বা এবিসি ত্রিভুজ দিয়ে দেবে না, ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আমার মতে এটিকে বুঝে গেছো ভালো কথা, কিন্তু সাইন কস ট্যানকে দ্রুত মুখস্থ রাখার একটা বুদ্ধি আমি বলছি। সাইনের বেলা তোমরা ভাববে লম্ব দিয়ে স্টার্ট, লম্ব দিয়ে যদি অতিভুজকে ভাগ করি, এটার নাম্বার 1 মানে সাইন। আমার 1, 2, 3 এই অর্ডারটা মুখস্থ রাখতে হবে। সাইন কস ট্যান, 1 নম্বর লাইন কি, লম্বকে আমি অতিভুজ দিয়ে ভাগ করলাম। 2 নম্বর লাইন কি, এবার ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলাম, তাহলে কস পেয়ে গেলাম, এটা 2 নম্বর লাইন। 3 নম্বর লাইন কি, 3 নম্বর লাইন হচ্ছে অতিভুজকে যখন আমি দুবার ব্যবহার করে ফেলেছি, তৃতীয়বার আমি আর অতিভুজকে নেব না, তাহলে থাকবে কে, লম্ব আর ভূমি। এটা 3 নম্বর লাইন, অর্থাৎ ট্যান পেয়ে গেলাম। এটা আমার পরামর্শ যে এভাবে সংক্ষেপে তোমরা মনে রাখবে। সাপোজ আমি ত্রিভুজটিকে ঘুরিয়ে দিলাম, দিয়ে প্রথম ক্ষেত্রে অনেকে এইটুকুই মনে রাখতে পারে না, ঘুরিয়ে আমি নাম দিলাম এখানে পি, এখানে এম, এন, এখানে ও, এরকম বিচিত্র নাম দিয়ে বললাম যে এই কোণটি বা এই কোণটিকে বললাম থিটা, এই কোণের সাপেক্ষে তুমি কস থিটা কত বের করো। তো এইভাবে বিভিন্ন নাম দিয়ে একটু প্র্যাকটিস করবে। এই 3টে নাম মনে থাকলে তার অপোজিট নামগুলো তো আমি আগে বলে দিয়েছি। সাইনের অপোজিট ছিল কসেক, কজের অপোজিট ছিল সাইনের অপোজিট, আবারও বলছি কসেক থিটা। কজের অপোজিট ছিল সেক থিটা, আর ট্যানের অপোজিট ছিল কি কট থিটা। অর্থাৎ কসেক থিটা মানে কি হবে, অতিভুজ বাই লম্ব, অর্থাৎ অতিভুজ মানে হাইপোটেনুস বাই পারপেন্ডিকুলার। আর সেক মানে কি হবে, অতিভুজ বাই ভূমি, অতিভুজ মানে এইচ, হাইপোটেনুস ভূমি মানে বেস। আর ট্যানের বিপরীত কট থিটা মানে কি হবে, ভূমি বাই লম্ব, বেস বাই হাইপোটেনুস। তো আমার পরামর্শ এই 6টি ভাষাকে একদম চোখ বন্ধ করলেই যাতে বলতে পারো বা মনে করতে পারো সেভাবে মুখস্থ করবে। এবারে আসি, এখান থেকে এদের মধ্যে সম্পর্ক আসি। এটি যদি 1, 2, 3 হয় আর এটি হবে তাহলে 4, 5, 6,
আমি 7 নম্বরের সম্পর্ক লিখছি। 7 নম্বরে আমি বলবো এদের দুইজনের মধ্যে কি সম্পর্ক বুঝলাম, এরা হচ্ছে একে অপরের ব্যস্তধর্মী অর্থাৎ বিপরীত। তার মানে আমি বলতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু 1/কসেক থিটা, অথবা বলতে পারি কসেক থিটা ইকুয়াল টু 1/সাইন থিটা। আরও আমি অথবা বলতে পারি এদের দুইজনের মধ্যে রিলেশন বজ্রগুণন করলে কি পাবো, দেয়ারফর সাইন থিটা ইন্টু কসেক থিটা ইকুয়াল টু 1। 8 নম্বর সম্পর্ক কি পাচ্ছি, সাইনের সম্পর্ক গেল, তাহলে কজের সঙ্গে কার সম্পর্ক আছে, সেম সেকের। তার মানে আমি লিখতে পারি কস থিটা ইকুয়াল টু 1/সেক থিটা। আবার ঘুরিয়ে লিখতে পারি সেক থিটা ইকুয়াল টু 1/কস থিটা, অথবা লিখতে পারি কোনাকুনি বা বজ্রকরণ করলে কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু 1। সেই হিসাবে 9 নম্বর সম্পর্ক কি হবে, যে ট্যান থিটা ইকুয়াল টু 1/কট থিটা, অথবা কট থিটা ইকুয়াল টু 1/ট্যান থিটা, এবং এই দুটোকে গুণ করলে পাবো ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1। আবারও বলছি এটির বিশেষ গুরুত্ব আছে, তোমরা যখন দ্রুত অঙ্ক করবে এই সম্পর্কগুলোকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে বুঝলাম সাইনের অপোজিটকে কসেক, তাহলে সাইন ইকুয়াল টু 1/কসেক। কোথাও 1/কসেক হলে তোমরা দ্রুত লিখতে পারবে সাইন, কোথাও 1/সাইন থাকলে লিখতে পারবে কসেক। আবার সাইন আর কসেক যখন গুণ সম্পর্কে আসবে তার পরিবর্তে লিখতে পারবো কি 1। তাহলে হঠাৎ যদি কেউ প্রশ্ন করে ট্যানের সঙ্গে কাকে গুণ করলে 1 হবে, তাহলে এখান থেকে তোমাদের মনে রাখতে হবে। এগুলোকে তোমরা খাতায় এরকম পরিষ্কার করে পরপর লিখবে, লেখার পর এগুলোকে মুখস্থ করার চেষ্টা করবে। আমি বুঝিয়ে দিলাম, এখন মুখস্থ করবে। 9-এর পরে যে 10 নম্বর হবে আমি একটু উপরে লিখছি। 10 নম্বর তোমরা একটু ঘরে প্রমাণ করে দেখবে যে ট্যান থিটা ইকুয়াল টু আমি লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, লেখা যায় কিনা নিজে প্রমাণ করবে। আবার ট্যানের তাহলে অপোজিটকে কট, তাহলে এই হিসাবে এখান থেকে তাহলে কট থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো আমি, কস থিটা বাই সাইন থিটা। এখানে মনে রাখবে আমি যা লিখলাম যা বললাম এর মধ্যে কোনো পয়েন্ট আনইম্পর্টেন্ট না, সবগুলো ইম্পর্টেন্ট, অতএব সবগুলোকে ভালো করে শিখবে। এই পর্যন্ত গেল আমাদের ত্রিকোণমিতির ভাষা। আমার মতে এগুলো হচ্ছে ত্রিকোণমিতির ভাষা। এবার আমরা আসবো ত্রিকোণমিতির প্রথম সূত্র। তাহলে চলি এবার ত্রিকোণমিতির প্রথম সূত্র কিভাবে এলো, এবং প্রথম সূত্রের পর অনুরূপে দ্বিতীয় তৃতীয় সূত্র, 3টে সূত্র আছে, সেগুলো কিভাবে এলো সেগুলো আমি এখন আলোচনা করব। ত্রিকোণমিতির প্রথম সূত্র কিভাবে এলো, এটাকে বলবো ডিডাকশন অফ দ্য ফার্স্ট ফর্মুলা। তো কিভাবে এলো, আমি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি, এই সূক্ষ্মকোণটির নাম দিয়েছি থিটা। এতক্ষণে থিটার সঙ্গে তোমরা পরিচিত হয়েছো। যে কোণটি আমি নাম দেই তার কাছেরটিকে ভূমি বলে, সেটুকু তোমরা এতক্ষণে বুঝে গেছো। আর তার বিপরীত বাহুটিকে লম্ব বলে, আর সমকোণের বিপরীতকে অতিভুজ বলে। এই পর্যন্ত তোমরা জানো। তো তোমরা একটি বিষয় নিশ্চয়ই জানো যে পিথাগোরাসের উপপাদ্য বলে একটি উপপাদ্য আছে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার। নিশ্চয়ই শুনে থাকবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার। আমি শুধু সূত্রটি পিথাগোরাসের উপপাদ্যের ভাষাটিকে ব্যবহার করছি, এর ব্যাখ্যায় আজকে যাব না, পরের কোনো এক ভিডিওতে অবশ্যই বলবো। তাহলে আমরা জানি লম্ব স্কয়ার, লম্ব মানে পারপেন্ডিকুলার, ভূমি মানে বেস, অতিভুজ মানে হাইপোটেনুস। তার মানে লম্ব স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার। চিত্র থেকে আমরা কি পাচ্ছি, এখানে লম্বকে, লম্ব হচ্ছে এবি, তার মানে এবি স্কয়ার প্লাস ভূমিকে বিসি, বিসি স্কয়ার ইকুয়াল টু অতিভুজকে এসি, এসি স্কয়ার। আমি যদি উভয় পক্ষকে এই অতিভুজ দিয়ে ভাগ করি, এসি স্কয়ার দিয়ে ভাগ করি, তাহলে আমি এখানে কি পাবো, এবি স্কয়ার বাই এসি স্কয়ার। এই ক্ষেত্রে কি পাবো, বিসি স্কয়ার বাই এসি স্কয়ার। আর এসি স্কয়ারকে এসি স্কয়ার দিয়ে ভাগ করলে কি পাবো, 1। নিশ্চয়ই তোমরা বুঝেছো, এসি স্কয়ারকে এসি স্কয়ার দিয়ে ভাগ করলে 1। এটিকে আমি লিখতে পারি এবি বাই
এসি লিখে হোল স্কোয়ার, এক্ষেত্রে লিখতে পারি বিসি বাই এসি লিখে হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এবার আমরা চিত্রে চলে যাই। চিত্রে এবি বাই এসি লম্ব বাই অতিভুজ, কি শিখলে একটু আগে? লম্ব বাই অতিভুজ মানে কি ছিল? সাইন অফ থিটা অর্থাৎ সাইন থিটা। তার মানে আমি এখানে লিখতে পারছি সাইন থিটা হোল স্কোয়ার। আর বিসি বাই এসি অর্থাৎ ভূমি বাই অতিভুজ কি ছিল? কস থিটা। তাহলে কস থিটার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এই স্কোয়ার দেওয়ার নিয়ম হচ্ছে, আমি একটু পরে বলছি। সাইন থিটার হোল স্কোয়ার মানে আমাদের কনভেনশনাল রুলে লিখতে হয় সাইন স্কোয়ার থিটা। কস থিটার হোল স্কোয়ার মানে লিখব কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই যে আমি সম্পর্ক পেলাম, এটি হলো ত্রিকোণমিতির প্রথম সূত্র। তো প্রসঙ্গক্রমে বলে রাখি, ত্রিকোণমিতিতে নিয়ম হলো যে সাইন থিটার হোল স্কোয়ার, এই কথার অর্থ কি? এর কথার অর্থ হচ্ছে আমাদের কনভেনশনালি আমরা লিখব সাইন স্কোয়ার থিটা, কিন্তু এটি লিখব না যে সাইন স্কোয়ার থিটা স্কোয়ার, অথবা এটিও লিখতে পারবো না সাইন থিটা হোল স্কোয়ার। মাথায় রাখবে। তাহলে ত্রিকোণমিতিতে সাইন থিটা হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, সেই হিসাবে এখানে সাইন স্কোয়ার থিটা, এখানে কস স্কোয়ার থিটা, যেটিকে আমি বক্স করলাম রেক্টাঙ্গুলার বক্স। এটি হলো ত্রিকোণমিতির প্রথম ফর্মুলা বা 1 নম্বর ফর্মুলা। এবার এই ফর্মুলা থেকে আমি কতগুলো অনুসিদ্ধান্তে আসতে পারি, যাকে বলা হয় করোলারি। অনুসিদ্ধান্ত বা করোলারি আমি সেটিকে লিখে দিচ্ছি। তাহলে নাম্বার 1 ফর্মুলা আমি শিখলাম কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ফর্মুলাটাকে বক্স করলাম। তার থেকে যে অনুসিদ্ধান্ত বা করোলারি পেলাম আমি, করোলারি নাম্বার 1, এখান থেকে যে কেউ বলতে পারবে। তাহলে সাইন স্কোয়ার থিটা এদিকে থাকলে কি হবে? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে রোমান নাম্বার 2, যদি আমি কস স্কোয়ারকে বাদিকে রেখে দিই, তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমি এর পাশে রোমান 3 লিখছি। এখান থেকে আমি পাচ্ছি শুধু সাইন থিটা যদি আমি রেখে দিই, তাহলে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আর এখানে তাহলে কি রাখবো? যদি শুধু কস থিটাকে রেখে দিই, স্কোয়ার তুলে দিকে রুট হয়, তাহলে ইকুয়াল টু কি হবে? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই 4টা করোলারি বা অনুসিদ্ধান্ত অবশ্যই নিজেরা বুঝে বুঝে প্র্যাকটিস করবে। তাহলে প্রথমে সূত্র, তার সঙ্গে 4টা করোলারি। এখানে মনে রাখার জন্য বলছি, যখন বাঁ দিকে সাইন স্কোয়ার থাকবে, ডান দিকে 1 এর পর মাইনাস দিয়ে হবে কি? কস স্কোয়ার। এবং বাঁ দিকে যদি কস স্কোয়ার থাকে, ডান দিকে চলে যাবে কি? 1 এর পরে মাইনাস দিয়ে সাইন স্কোয়ার। ঠিক রুটের ভেতরও সেই একই ঘটনা। এই অনুরূপভাবে আমরা আরও দুটো ফর্মুলাকে ডিডাক্ট করতে পারি, বা সেটাকে আমরা নির্বাচন করতে পারি। এইভাবে ক্যালকুলেশন করে আরও দুটো ফর্মুলা আসবে। আমি সেই দুটো ডিডাকশান দেখাচ্ছি না, শুধু ফর্মুলা দুটো লিখে তার অনুসিদ্ধান্তগুলো দেখানোর চেষ্টা করছি। আমি 3টে সূত্রকে পরপর লিখলাম। প্রথম সূত্র কি করে আমার ত্রিভুজ থেকে এসেছিল সেটি দেখিয়েছি। দ্বিতীয় এবং তৃতীয়টি তোমরা নিজেরা চেষ্টা করবে। এই দুটো সূত্র দেখার পর তোমাদের বইয়ের সঙ্গে দেখবে মিল পাচ্ছ না, এই সূত্রটি অন্য রূপে আছে। অ্যাকচুয়ালি ত্রিভুজ থেকে যখন এই সূত্রটিকে ডিডাক্ট করা হয় তখন অন্য রূপেই পাওয়া যায়, কিন্তু আমার এভাবে লেখার উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? 3টেকে এরকম পরপর তোমরাও খাতায় লিখে রেখে দেখবে যে মুখস্থ করা সহজ। সবগুলোই স্কোয়ার দিয়ে আছে, সবগুলোর ডান দিকে আমি 1 বানিয়ে দিয়েছি। ভেতরে কি ডিফারেন্সটা আছে? প্রথমটার ক্ষেত্রে প্লাস, পরের দুটোর ক্ষেত্রে কি? মাইনাস। প্রথমটি কার কার মধ্যে সম্পর্ক? সাইনের সঙ্গে কজ স্কোয়ার দিয়ে, তারপরে সেকের সঙ্গে ট্যান, তারপরে কসেকের সঙ্গে কট। আমি যেভাবে বলছি সেভাবে মনে রাখার চেষ্টা করবে, দেখবে খুব ভালো মনে রাখতে পারবে। এবারে তো সূত্র তো দেখালাম কিভাবে মনে রাখা যাবে। তাই 2 নম্বর থেকে যে অনুসিদ্ধান্ত বা করোলারি আসবে, দেখি কি কি আসে। 2 নম্বরের থেকে রোমান 1 যে করোলারি আসবে, তাহলে আমি সেক স্কোয়ার থিটাতে যদি বাঁদিকে রাখি, তাহলে 1 প্লাস কি হবে? ট্যান স্কোয়ার থিটা। আমরা যখন ত্রিভুজ থেকে সূত্রটি বানাবো তখন এটি আমাদের আসবে। তো যাই হোক, 2 নম্বর, আমি যদি ট্যানকে বাঁদিকে রাখি, তাহলে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ভুল করবে না, কেউ ভাববে না যে 1 মাইনাস সেক স্কোয়ার হবে। আমি তাহলে এটার পাশে আমি 3 নম্বর দিচ্ছি, তাহলে শুধু ট্যান থিটা
শুধু ট্যান নয়, সেক থিটা ইকুয়াল টু কী হবে, সেক থিটা ইকুয়াল টু হবে তাহলে রুট ওভার, ডান দিকে রুট ওভার হবে 1 প্লাস কী হলো ট্যান স্কোয়ার থিটা। আর এখান থেকে যদি শুধু ট্যান থিটা বলি, অর্থাৎ স্কোয়ার আমি তুলে দিয়েছি, ওইদিকে স্কোয়ার রুট হবে রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এবার আসি 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র আমি লিখে দিয়েছিলাম যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে কোসেকের সঙ্গে কটের সম্পর্ক স্কোয়ার দিয়ে এবং মাঝখানে মাইনাস চিহ্ন। তাহলে প্রথম অনুসিদ্ধান্ত বা করোলারি নাম্বার 1, শুধু কোসেক স্কোয়ারকে যদি আমি এদিকে রেখে দিই, ওইদিকে হবে কি 1 প্লাস কট স্কোয়ার থিটা। তোমরা যদি ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এই সূত্রটিকে উপস্থাপন করার চেষ্টা করো, তাহলে এই ফর্মেটে আসবে। আমি মনে রাখার জন্য এই ফর্মেট লিখেছি। তো যদি আমি কটকে এদিকে রেখে দিই, অর্থাৎ কট স্কোয়ার থিটা, তাহলে ওইদিকে গিয়ে হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এখান থেকে যদি রোমান নাম্বার 3 করি আমি, যে শুধু কোসেক থিটা আমার দরকার, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু স্কোয়ার তুলে দিলে ওইদিকে রুট হয়, রুট হলে কি হচ্ছে রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা। আর এখান থেকে যদি শুধু কট থিটা রেখে দিই, তাহলে কট থিটা ইকুয়াল টু তাহলে রুট ওভার কসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তার মানে আমরা সূত্র পেলাম 3টে, 1 অর্থাৎ 1 2 3, আর প্রত্যেকের থেকে আমরা করোলারি বা অনুসিদ্ধান্ত পেলাম এখানে 4, এখানে 4, এখানে 4। তাহলে 3 4 12 আর 3 17। এই 17টি ফর্মুলা তোমরা বুঝে গেছো, আমার বিশ্বাস বুঝে গেছো। সুতরাং এখন মুখস্থ করো, না দেখে লেখার প্র্যাকটিস করো, পরপর এরকম সুন্দর করে খাতায় রিপ্রেজেন্ট করে রাফ খাতায় না দেখে লেখার প্র্যাকটিস করো। যদি এই সূত্রগুলো মুখস্থ থাকে, আমি কথা দিচ্ছি তোমাদের ত্রিকোণমিতির কোনো অঙ্ক আটকাবে না। আর যে সূত্রগুলো মুখস্থ করতে পারবে না তার বিপদ আছে, সেটিকেও আমি গ্যারান্টি দিতে পারি। এরপরে আমরা তাহলে অঙ্কে চলে যাব। আজকে যে সূত্রগুলো বা ত্রিকোণমিতির ভাষাগুলো তোমাদের শেখালাম, সেগুলোকে সুন্দর করে রিপ্রেজেন্ট করবে, খাতায় গুছিয়ে লিখবে, লিখে ভালো করে মুখস্থ করবে। আমি নেক্সট ভিডিওতে তোমাদের ত্রিকোণমিতির অঙ্ক নিয়ে আলোচনা করব, অর্থাৎ অনুশীলনী নিয়ে আমরা ডিসকাস করব। তার আগে আবার আমি আরেকবার বলতে চাই যে এই লকডাউন পিরিয়ডে বা অনেকেরই টিচারের সঙ্গে যোগাযোগ করতে পারছে না, তোমরা বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দিয়ে দাও, যাতে সবাই এগুলো দেখতে পারে, সবাই উপকৃত হয়। এবং প্রত্যেককে বলবে আমার চ্যানেল যেন সাবস্ক্রাইব করে, বেল বাটন প্রেস করে, যাতে আমি নতুন নতুন যা ভিডিও দেবো সবগুলো তোমরা পাও। আমি তোমাদের কথা দিচ্ছি, শুধু অঙ্ক নয়, 9 10 এবং ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানেরও আমি অলরেডি কয়েকটি ভিডিও দিয়েছি, আবার কয়েকটি ভিডিও দেব। তাহলে আজ আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।